আমাদের আজকের আলোচনায় আপনাদের সবাইকে প্রথমেই মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত জানাই এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময়টা বের করে নিয়ে আসার জন্য। শুভ অপরাহ্ন। আজকে যে আমাদের আলোচনার বিষয় নবায়নযোগ্য জ্বালানি এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন। আমরা বাজেটের প্রি বাজেট হিসাবে আমরা এই আলোচনাটা ঠিক করেছি। আসলে বাজেটের কাজ তো অনেক আগেই হয়ে যায়, আমরা জানি। এটা যদি কোনো কিছু আমরা দাবি করতে চাই সেটা মার্চের মধ্যে সাধারণত ওনারা বলেন আপনাদের কোনো কিছু থাকলে আমাদেরকে মার্চের আগেই দেবেন, যাতে আমরা এটাতে অন্তর্ভুক্ত করতে পারি। তারপরে মনে হয় আমাদের একটু ক্ষীণ প্রত্যাশা থাকে এবং সম্ভাবনা থাকে যে এমনকি বাজেট উপস্থাপনের পরেও আমরা এটাকে কিছু পরামর্শতে নিয়ে আসতে পারি। আমার মনে হয় আপনারা দুইজনেই এই জায়গায় খুবই অভিজ্ঞ, কারণ আমরা বিষয়টা এমন একটা সময় আলোচনা করছি, জলবায়ু সংকটের কথা নতুন করে বলার কিছু নাই। জ্বালানি সংকটে আমরা কঠিন ভাবে এর মধ্য দিয়ে পার হচ্ছি এখনো। জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক অন্তর্ভুক্তির বিষয় সবগুলি আসলে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের বিষয়। এবং যেটা আপনারা যারা বাজেট বিশ্লেষণ করেন সবসময় বলেন এবং আমরাও কিছুটা উপলব্ধি করি যে বাজেটের বিষয়টা শুধু অর্থ বরাদ্দের সাথে যুক্ত না, এটার সাথে উন্নয়ন, অগ্রাধিকার, সামাজিক ন্যায় বিচার, ভবিষ্যৎ নির্দেশনা সবকিছু এখানে সংযুক্ত থাকে। কিন্তু এই নবায়নযোগ্য জ্বালানিতে যখন আমরা বিনিয়োগের কথা চিন্তা করি বা বলি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে আমরা মনে করি একসাথে কিভাবে নিয়ে আসতে পারি, সেটা সময়ের একটা বড় বিবেচ্য এবং দাবি বলে মনে করি। আজকে আমাদের দুজন অতিথি বিশেষজ্ঞ আছেন, তাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। আজকে আমাদের এই আলোচনায় আছেন খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশের একজন খ্যাতিমান গবেষক, নীতি বিশ্লেষক এবং অর্থনীতিবিদ। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি, বাজেট বিশ্লেষণ, জ্বালানি খাত, উন্নয়ন নীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করে আসছেন। নীতি নির্ধারণী গবেষণায় তার অবদান বিশেষভাবে স্বীকৃত, বিশেষ করে জ্বালানি খাতের অবকাঠামোগত সংস্কার এবং টেকসই উন্নয়ন প্রশ্নে মোয়াজ্জেম ভাইয়ের বিশ্লেষণ নীতি আমাদের সব সময় আগেও আলোচনাকে সমৃদ্ধ করেছে এবং প্রত্যাশা করছি আজকেও আমরা একটা সমৃদ্ধ আলোচনা পাবো। কারণ হলো নবায়নযোগ্য জ্বালানি খাতে ওনার গবেষণা চিন্তাধারা বাংলাদেশের জ্বালানি রূপান্তরকে একটি কৌশলগত দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে, সেটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত এখন আসি অধ্যাপক সাইমা হক বিদিশা। উনি একজন, আমরা একই ধারে অধ্যাপক হিসাবে দেখি, আবার আমি তো বলি সবসময় অর্থনীতিবিদ অ্যাক্টিভিস্ট উনি। কারণ উনি নীতি নির্ধারণী অর্থনীতিবিদদের কাছে আমরা শুনবো সাধারণত ওনার ফোকাস নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শ্রমবাজার, জলবায়ু অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, এই সবগুলিকে একত্রিত করেই ওনার কাছে হয়তো আমরা শুনবো, যেখানে এই শ্রম অর্থনীতি উন্নয়নের পাশাপাশি ম্যাক্রো মাইক্রো ইকোনমিক্স, শ্রমবাজার, জনসংখ্যা খাতের লভ্যাংশ, উনি যুব উন্নয়ন নিয়ে কথা বলেন, দক্ষতা, শিক্ষা, জেন্ডার, নারী ক্ষমতায়ন, এমনকি অভিবাসন নিয়ে ওনার কাছে আমরা অনেক সময় শুনি, রেমিটেন্স, সবকিছু নিয়েই ওনার কাছে আজকে আমরা শুনি। অনেক ধন্যবাদ আবারও আপনাদের কাছে, এবং আমি খুবই কৃতজ্ঞ আপনারা ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। আজকে যে আলোচনাটা আমি আম, খুব বেশি এখানে উপস্থাপন করতে চাই না, শুধুমাত্র বলতে চাই যে এই 11 তারিখে যে সংসদে বাজেট পেশ হবে আমরা শুনতে পাচ্ছি। আম, গত আগের অধিকাংশ বাজেটের মতো এবারও যেটাকে মেগা বাজেট বলে সেটা এবারে রেকর্ড ভাঙতে যাচ্ছে, এটা শুনতে পাচ্ছি আমরা। প্রায় 9,30,000 কোটি মেগা বাজেট। এখন সৌর বিদ্যুতের ক্ষেত্রে আমরা অনেকগুলি ওনাদের পরিকল্পনা, প্রত্যাশা, প্ল্যানিং এর কথা শুনতে চাই, কিন্তু আজকের আলোচনা আমরা যে জায়গাটায় গুরুত্ব দিতে চাই, এই নবায়নযোগ্য জ্বালানিতে জেন্ডার রেসপন্সিভ বাজেট এর অবস্থাটা কি আছে, নারীদের জন্য গ্রিন জব যে টেকনোলজি অথবা স্কিল, সেখানে কি বলা আছে বা আদৌ কিছু বলা আছে কিনা আমরা এখনো হয়তো দেখেছি বা দেখবো ভবিষ্যতে, বা আমরা কি মনে করি এখানে থাকা দরকার। এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন, বাজার সহায়তা, জ্বালানি নীতি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত কিভাবে আমরা করতে পারি। এবং যদি আমরা মনে করি যে গ্রিন এনার্জি ফিনান্স যদি নারীদের জন্য চালু করা যায়, তাহলে আমাদের পরামর্শ কি থাকবে। এবং সবশেষে সৌর বিদ্যুৎ, বায়োগ্যাস অথবা যে পরিচ্ছন্ন ক্লিন কুকিং এর যে ব্যবস্থাটা বলি, তাহলে এই ক্ষুদ্র উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি খাতে নারী নেতৃত্বাধীন উদ্যোগে কর রেয়াত এবং ভর্তুকি প্রদানের বিষয়টা আমরা আম, কিভাবে দেখি অথবা পরামর্শ রাখতে চাই। এটাই আজকে আমাদের খুব সংক্ষেপে আম, আলোচ্য বিষয়গুলি। আমি প্রথমে একটু মোয়াজ্জেম ভাইয়ের কাছে আসি। মোয়াজ্জেম ভাই, যেটা দিয়ে আমি একদম শেষের দিকে ছিলাম,
আহ উম, আমরা যখনই বাজেট পেশ হয় তখনই করের একটা বিষয় সামনে চলে আসে। আমি ওখান থেকে আপনার সাথে শুরু করতে চাই যে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সৌরবিদ্যুতে যেসব উৎপাদন ব্যবহৃত হয়, বিশেষ করে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি বা ডিসি কেবল সহ বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে 25 থেকে 89% পর্যন্ত মোট কর বা শুল্ক আরোপ রয়েছে অলরেডি। তাহলে এই ধরনের উচ্চ শুল্ক বা কর যখন কাঠামোতে থাকে, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে বা বিনিয়োগ বৃদ্ধিতে সাধারণ মানুষের জন্য কিভাবে এই সৌর প্রযুক্তি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন, অথবা ফেলছে, আমরা আপনার কাছে একটু শুনতে চাই। সাধারণভাবে এত উচ্চ শুল্ক যে কোনো ধরনের নতুন প্রযুক্তি বিস্তারের জন্য সহায়ক নয়, এবং যে কোনো ধরনের নতুন বা উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়নশীল দেশ, এমনকি উন্নত দেশগুলো যে ধরনের কৌশল প্রয়োগ করে, সেখানে আমরা দেখতে পাই যে তারা ব্যাপকভাবে বিভিন্ন রকমের কর সুবিধা, কর অবকাশ সুবিধা বা ইনসেনটিভ সুবিধা দিয়ে থাকেন। সুতরাং সেই বিবেচনায় এত উচ্চ শুল্ক থাকা বিভিন্ন ধরনের নবায়নযোগ্য আহ, প্রযুক্তি এবং যে ধরনের পার্টস কম্পোনেন্টস এর উপরে, সেটা অবশ্যই এটা ইঙ্গিত করে যে পূর্ববর্তী সরকারগুলো অন্তত নবায়নযোগ্য জ্বালানি বিস্তারের জন্য সহায়ক ভূমিকা নিতে পারেননি। আহ, এবার শোনা যাচ্ছে যে নতুন সরকার এই কর কাঠামোটিকে বা শুল্ক কাঠামোটিকে ব্যাপকভাবে সংশোধন করে এটাকে এটাকে সহনশীল মাত্রায় নিয়ে আসার কথা ভাবছেন। এবং দেখার অপেক্ষায় আছে আমরা যে কি ধরনের আহ, সহায়ক শুল্ক কাঠামো নিয়ে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিষয়গুলো নিয়ে আসেন তারা, সেটি এখানে দেখবার বিষয়। আমি আজকের আলোচনায় মিস বনশ্রী যেটি করতে চাই সেটা হচ্ছে এই শুল্ক আলোচনাটিকে নারীর সঙ্গে সম্পর্কিত ভাবে একটু দেখতে চাই। আহ, আমাদের কাছে যেটি জানা সেটি হলো যে এই এই শুল্ক কাঠামো যেটি আপনি আলোচনা করলেন, এটা মূলত আসলে কমার্শিয়াল স্কেলে যে ধরনের লেনদেন হয় তার জন্য যে শুল্ক কাঠামো সেটি। কিন্তু এর বাইরে হাউস হোল্ড লেভেলে যে কোনো ধরনের নবায়নযোগ্য জ্বালানির যে কোনো অবকাঠামো নির্মাণের জন্য যে শুল্ক কাঠামো, সেটা কিন্তু আরো স্ট্রিনজেন্ট এবং কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি। সুতরাং যে যে শুল্ক সুবিধা আমরা এখন পর্যন্ত বিগত সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় পেয়েছি, সেগুলো মূলত কমার্শিয়াল স্কেলকে প্রমোট করে। কিন্তু হাউস হোল্ড লেভেলে যে সমস্ত ব্যবহার হবে এই একই ধরনের পার্টস কম্পোনেন্ট, যেটা আমরা সোলার প্যানেল বা ইনভার্টার বা অন্যান্য যেগুলো ব্যবহার করার কথা বলি, ব্যাটারি, এগুলোর ক্ষেত্রে সেটা আরো বেশি। সুতরাং প্রথম যে জিনিসটি হওয়া দরকার সেটা হচ্ছে কমার্শিয়াল হোক অথবা হাউস হোল্ড লেভেল হোক, সিঙ্গেল হোক অথবা একসাথে হোক অথবা ভেঙে ভেঙে হোক, কোনোটির জন্যই যাতে উচ্চ শুল্ক কাঠামো যাতে না থাকে। এই কথাটি বলার কারণ হলো এই যে আমাদের গ্রামের বাড়িতে অথবা শহরাঞ্চলে যে রুফটপ সোলার গুলো এখন নিষ্ক্রিয় রয়েছে বা ব্যবহৃত হয় না শহরাঞ্চলগুলোতে, সেটিকে আমার ধারণা যে নারীদেরকে যদি বাসা বাড়িতে আমাদের নারী যারা রয়েছেন তাদেরকে যদি সচেতন করা যায়, উদ্যোগী করা যায়, তাহলে এই পরিবর্তনগুলো আনাটা তুলনামূলকভাবে সহজ হতে হতে পারে, বিশেষ করে গ্রামের বাড়িগুলোতে অথবা শহরাঞ্চলের ক্ষেত্রেও সেটা হবার সুযোগ রয়েছে। এবং এবার কিন্তু সরকার নতুন একটি পদক্ষেপ আনবেন বলে ঘোষণা দিয়েছেন যে হোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে পার্থক্য তৈরি করবেন। যারা বাসাবাড়িতে রুফটপ সোলার লাগাবেন তাদেরকে কম হোল্ডিং ট্যাক্স দিতে হবে, এবং যারা লাগাবেন না তাদেরকে বেশি হোল্ডিং ট্যাক্স দিতে হবে। সুতরাং সেই জিনিসগুলোকেও আমার ধারণা যে আমরা যদি, যারা বাসাবাড়িতে তো অবশ্যই একজন নারী এবং একজন পুরুষ রয়েছেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর যথেষ্ট ইনফ্লুয়েন্স থাকে, সেটিকে যদি ব্যবহার করা যায় তাহলে বাসাবাড়িতে, সেটা গ্রামে হোক শহরে হোক, এই রুফটপ সোলারকে প্রমোট করবার একটা বড় সুযোগ এবার আসবার সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ মহাজিম ভাই আপনাকে। এই জায়গাটায় আমি একটু বিদিশাপার কাছে সরাসরি চলে যাই। মহাজিম ভাই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন, যেটা শুল্ক সংস্কার কাঠামোর কথা বলেছেন, সেই সাথে নারীর সচেতনতা, অংশগ্রহণের জায়গায় আসছে। তাহলে আমার আপনার কাছে যে জিনিসটা নিয়ে আসতে চাই, আমরা জানি যে বাংলাদেশে নারী শ্রম, নারীর শ্রম শক্তিতে অংশগ্রহণ এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়। তাহলে নারীর এই শ্রমশক্তি, অর্থনৈতিক কাঠামো, নারীর অবৈতনিক কাজ, অর্থনৈতিক স্বীকৃতি, এই সবগুলি আমাদের প্রচলিত যে কাঠামো আছে, আহ,
সেই আমরা চিন্তা ভাবনায় দৃষ্টিভঙ্গি সব জায়গায় এটার একটা ইম্প্যাক্ট পাই। তাহলে আপনার মতে বর্তমান বাজেটে কোন তিনটি কাঠামোগত সংস্কার খুব জরুরি, যা নারী শ্রমশক্তিতে অংশগ্রহণ বাড়াতে পারে, বিশেষ করে এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে, এবং যেটা নারীর আহ অবৈতনিক কাজের অর্থনৈতিক মূল্যকেও কিভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে, এবং আমরা যেখানে দেখবো যে নারীর কর্মসংস্থান হচ্ছে এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে। আমি একটু বড় করে হয়তো বলে ফেললাম, বিদিশার পাখি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি কি মিউট আছি না? না, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ বনশ্রীপা আপনাকে এবং মানুষের জন্য ফাউন্ডেশনকে। প্রথম একটু ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে দুটো বিষয় আমরা জেন্ডারের বিষয় নিয়ে আমরা আলাদাভাবে অনেক সময় আলোচনা করি, রিনিউয়েবল এনার্জি বা এনার্জি সেক্টর নিয়ে আলাদাভাবে আলোচনা করি। ভালো লাগছে যে দুটো বিষয় অত্যন্ত জরুরি আমাদের অর্থনীতির জন্য, আমাদের সমাজের জন্য। এই দুটো বিষয়কেই এবং দুটো বিষয়ের আলোচনাকে একসাথে আনবার জন্য। তো আপনি যেহেতু আমাকে প্রশ্নগুলো করেছেন মূলত জেন্ডার সেন্ট্রিক, সেই দিক থেকে আমি প্রথমে একটু বলি যে আমি ডক্টর গোলাম মজম তিনি যে মন্তব্যগুলো করলেন এবং তিনি যে কমেন্টস গুলো দিলেন, এগুলো আমি মনে করি যে খুবই যৌক্তিক, এবং এই বাজেটে আমরা আশা করব যে এই ধরনের প্রস্তাবনা, কর কাঠামোতে প্রস্তাবনা থাকবে। এবং এর পাশাপাশি আমরা আরো যেটা বলতে পারি সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির জন্য কিছু ডেভেলপমেন্ট ফান্ড এবং কিছু সুনির্দিষ্ট ফান্ড এবং সুনির্দিষ্ট ডিভিশন, এইটা যদি আমাদের নবায়নযোগ্য জ্বালানিকে কেন্দ্র করে করা হয়, সেই ধরনের কিছু উদ্যোগ থাকবে। এই ধরনের উদ্যোগ একটা নতুন ধরনের উদ্যোগ থাকবে, সেটা আমরা আশা করব। এবং রুফটপ প্যানেলের জন্য এবং রুফটপ গুলোর জন্য হোল্ডিং ট্যাক্সের কথা যেটা ডক্টর গোলাম মজম বললেন, সেগুলোর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ইনসেনটিভ দেওয়া হবে। অর্থাৎ আমাদের কর কাঠামোটা এমন হবে যে কর কাঠামোর মধ্যে আসলে যারা পরিবেশ সচেতন এবং নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদন করবেন এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন, এমনকি বাড়িরও কাজ করবেন, তাদেরকে উৎসাহ দেওয়া হবে। এবং নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার করাতে উৎসাহ দেওয়ার জন্য সাবসিডি, ট্যাক্স এবং এগুলোর মাধ্যমে একটা স্ট্রাকচার তৈরি করা হবে। এবং ওভারঅল যে বিভিন্ন ইকুইপমেন্ট গুলো রয়েছে এবং বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে, সেগুলোকে যাতে উৎপাদন এবং আমদানির যে জায়গাটা, সেই জায়গাটা যাতে সহজ করা যায়, সেই ধরনের উদ্যোগ থাকবে। আমরা আশা করব এই ধরনের উদ্যোগ নেওয়া হবে। এখন আমি আপনার প্রশ্নে আসি। তো এই জায়গাটাতে আমি প্রথমে একটা বিষয় একটু বলতে চাই যে সেটি হচ্ছে যে আমাদের নবায়নযোগ্য জ্বালানি বা জ্বালানি খাত নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমার মনে হয় কয়েকটা জায়গা যদি আমরা একটু আলাদা করি। একটা হচ্ছে যারা এই বিষয় নিয়ে গবেষণা এবং এই বিষয় নিয়ে শিক্ষা, এই জায়গাটা নিয়ে একটু কম কথা হয়। এবং সেদিক থেকে আমার যেটা মনে হয় যে আমাদের নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি খাত নিয়ে নারীদের কে সচেতন করার যে একটা ব্যাপার আছে, সেটি একটি ব্যাপার। এবং এর পাশাপাশি স্টেম বেসড এই এডুকেশন সেক্টরটা, সেই জায়গাটাতে আসলে নারীদেরকে আমরা কিন্তু আরো অংশগ্রহণ করতে পারি। এটি আসলে মূলত আমাদের হতে পারে যে আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখছি যে নারীদের অংশগ্রহণ বাড়ছে, যেটা অবশ্যই ইতিবাচক। কিন্তু যে জিনিসটি আমাদের চিন্তায় রাখতে হবে, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে আমরা দেখব যে বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু স্টেম বেসড এডুকেশনে কিন্তু নারীদের অংশগ্রহণ কিন্তু সেইভাবে আশানুরূপভাবে বাড়ছে না। সুতরাং এই জায়গাটাতে আমাদের দেখতে হবে যে কিভাবে বিভিন্ন ধরনের প্রণোদনা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তৈরি করা যায়। তার কারণ একটা জেন্ডার স্টেরিওটাইপ বা একটা স্টিগমা কাজ করে যে টেকনিক্যাল জায়গাগুলো বা এনার্জি সংক্রান্ত জায়গা, টেকনিক্যাল জায়গা, এই জায়গাগুলো নারীদের পড়ার ব্যাপারে বা এই জায়গায় গবেষণা করা বা শিক্ষা গ্রহণ করার ব্যাপারে খুব বেশি ইতিবাচক মনোভাব অনেক সময় আমরা দেখি না। সেই নেতিবাচক মনোভাবটা যাতে না থাকে, সেই কারণে আমার মনে হয় একটা জেন্ডার সংবেদনশীলতা তৈরি করা এবং জেন্ডার স্টেরিওটাইপ ভাঙার একটা চেষ্টা যেমন করা উচিত, বিভিন্ন গণমাধ্যম হতে পারে বা বিভিন্ন জায়গায় হতে পারে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কলারশিপ, বিভিন্ন ধরনের
একাডেমিক বিভিন্ন ইনসেনটিভ দেওয়ার মাধ্যমে আমরা আমরা আসলে চাই যে বেশি সংখ্যক নারী, অধিক সংখ্যক নারী স্টেম বেসড এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আসেন, তারা যেন অধিক হারে আসে। এবং এটা এটা আরো জরুরি এই জন্য, কারণ আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, এবং চতুর্থ শিল্প বিপ্লবের আজ কিন্তু টের পাওয়া যাচ্ছে, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি যে আমাদের রেডিমেড গার্মেন্ট সেক্টরে, যেটাকে একসময় বলা হতো রেডিমেড গার্মেন্ট সেক্টরের এমপ্লয়মেন্ট মানেই আমাদের একটা ধারণা ছিল যে সেখানে নারীরাই আছেন, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 40, কোনো কোনো গবেষণায় দেখা যাচ্ছে 46, 45, কোনো গবেষণায় 50% আমরা নারীদের দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের যে অংশগ্রহণ কমে যাচ্ছে তার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ কিন্তু আমরা এই জায়গাগুলোতে একটা অটোমেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর যে প্রভাবটা সেটা আমরা দেখতে পাই। তো এই জায়গাটাতে আমরা যদি ফোকাস করি তাহলে আমাদের এটা যে, অর্থাৎ আমাদের চতুর্থ শিল্প বিপ্লব, অটোমেশন, এই জায়গাগুলো সাথে আমাদের যদি সামনের দিকে আমরা চিন্তা করি, আমরা আগামী 5 বছর পরে যদি চিন্তা করি উদাহরণস্বরূপ, তখন কিন্তু আরো কিন্তু প্রযুক্তিগত উৎকর্ষ হবে। সুতরাং সেই প্রযুক্তিগত উৎকর্ষের সাথে আমাদের উচ্চ শিক্ষায় যে সমস্ত নারী আছে তাদেরকে এই ধরনের প্রযুক্তিগত উৎকর্ষের সংশ্লিষ্ট কাজে আগ্রহী করা, এবং বিভিন্ন আমি বলবো যে মাঝারি দক্ষতার যে কাজগুলো আছে, গার্মেন্ট সেক্টরের যে কাজগুলো আছে, সেই জায়গাগুলোতে স্কিলিং এরটা কিভাবে ডেভেলপ করা যায়। কারণ আমরা সবসময় বলে থাকি যে, বা এক ধরনের কথা প্রচলিত আছে যে আমাদের নারী শ্রমিকদের, গার্মেন্টস এর নারী শ্রমিকদের তাদের ক্ষেত্রে তাদের মজুরি কম, তার কারণ হচ্ছে যে তাদের প্রোডাক্টিভিটি কম বা তাদের দক্ষতা কম। তো এখন এই জায়গাটাতে তাহলে প্রশ্ন আসে যে এই জায়গাটাতে আসলে সরকারের পক্ষ থেকে কিছু ইনসেনটিভ থাকা দরকার ব্যক্তি খাতগুলোকে, যাতে করে ব্যক্তি খাতগুলো তাদের নারী শ্রমিকদের স্কিলিং এর জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে। এবং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ব্যক্তি খাত, যখন আমরা জানি যে বাজেটকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রণোদনা কিন্তু দেওয়া হবে, সেই প্রণোদনার কিছু অংশ যদি একটু কন্ডিশনাল করা যায়, কন্ডিশনাল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সেখানে যদি কিছু শর্ত আরোপ করে দেওয়া যায় যে সেখানে কিছু ধরনের কিছু ট্রেনিং প্রোগ্রাম, কিছু স্কিলিং প্রোগ্রাম যেটা নারীদের কর্মসংস্থান এবং নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজে লাগবে, সেটা আসলে আমি বলবো যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হতে পারে। দ্বিতীয় আরেকটা জিনিস, আচ্ছা, ওকে আপু, আমি আবার একটু আপনার কাছে ফিরে আসি। আপনার এই পয়েন্টে আমার একটু মজিম ভাইয়ের কাছে জানার আছে। ডক্টর বিদিশা অনেকগুলি ছোট ছোট প্রস্তাব রেখেছেন গ্রামীণ নারীদের কথা চিন্তা করে, স্টেমের এডুকেশনের কথা, উদ্যোক্তা, তারপরে হলো ফান্ডের কথা বলেছেন, স্পেশাল ফান্ডের কথা। কিন্তু আমরা যেটা দেখি যে বেশিরভাগ আমাদের বাজেটে অবকাঠামো এবং বড় বড় প্রকল্পগুলি বেশি দেখা যায়। তাহলে এই পুনর্বিন্যাসটা আমরা কিভাবে নারীদের জন্য করতে পারি? এবং একই সাথে হলো জলবায়ুর প্রভাব যে নারীর উপরে পড়ে, তাহলে এই গ্রিন ফিনান্সিং কি করে গ্রামীণ নারীদেরকে এখানে ক্ষুদ্র উদ্যোক্তা করে গড়ে তোলা যায়, অথবা সোলারের রূপটার কথা বলছি, কিন্তু আমাদের মানে কৃষি ভিত্তিক গ্রামে আমরা এটাকে কিভাবে নিয়ে যেতে পারি, কিভাবে কাজে লাগাতে পারি? তাহলে আমরা যদি মনে করি যে একই সাথে, যেহেতু আমরা গ্রামীণ অর্থনীতির কথা চিন্তা করে বলছি, তাহলে এই গ্রামীণ সুরক্ষার জায়গায় এই জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট সোশ্যাল প্রোটেকশনটা কিভাবে আসতে পারে? আপনার এখানে কি পরামর্শ আছে? দেখুন, আমি দুইভাবে প্রশ্নটির উত্তর দিতে চাই। প্রথমত হলো যে, আচ্ছা, দ্বিতীয়টি প্রথমে বলিনি কেন, প্রথমটি অনেক লম্বা উত্তর হবে। দ্বিতীয়টি হলো, আমাদের এখন পর্যন্ত যে জেন্ডার বেসড বাজেটিং যেটি হয়, সেটার ভিতরে কিন্তু ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট রয়েছে, পাওয়ার এনার্জি রয়েছে। হ্যাঁ, এই পুরো বাজেটিং এ জিনিসটিকে পজিটিভ ইন্টারভেনশনের পয়েন্ট থেকে এই জেন্ডার বিষয়গুলোকে দেখা হয়। কিন্তু এনার্জি ইউজ বা অ্যাডভার্সিটির কারণে যে নারীদের উপরে যে ধরনের প্রভাব পড়ে এবং সেটা থামানোর জন্য যে ধরনের উদ্যোগগুলো, বাজেটারি উদ্যোগগুলো, সেটা সম্ভবত খুব কমই রিফ্লেক্ট হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই রিনিউয়েবল এনার্জির বাজেটিং নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আমাদের শুধুমাত্র মানে যেটাকে আমি বলা যেতে পারে যে প্রো 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 জেন্ডার যে পার্টগুলো, অথবা
প্রো ফ্যাসিলিটেটিং যে কাজগুলো সেটাই কিন্তু শুধু একমাত্র জেন্ডার বেসড রিনিউয়েবল এনার্জি বাজেটিং হওয়া উচিত না। নারীদের উপরে যে এটার অ্যান্টি অ্যাডভার্স এটার যে অ্যাডভার্স ইম্প্যাক্ট গুলো পড়ছে বিভিন্নভাবে, সেই বিষয়গুলোর সাপেক্ষে বাজেটারি যে ধরনের মেজারগুলো, প্রোটেক্টিভ মেজারগুলো থাকা দরকার, সে ধরনের মেজারগুলো নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টাও দেখা দরকার। আমার মনে হয় যে দুটো সাইডেই কিন্তু নারীর জন্য অবদান রাখার সুযোগ আছে বাজেট। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় বিষয়টি যেটি প্রথমে বলতে চেয়েছিলাম সেটা হলো এখন পর্যন্ত যে সরকার যে বাজেটিং এর উদ্যোগগুলো নিচ্ছেন, যেটা প্রফেসর বিদিশা অনেকগুলো বললেন, সেগুলোর অনেকগুলোই বিভিন্নভাবে সরকারের বিভিন্ন বাজেটের প্রকল্পের ভিতরে রয়েছে। আপনি এটা নারী শিক্ষায় দেখবেন কিছুটা, স্টেম নেই অত বড় আকারে, এখনো ভাবতেই পারছে না, স্টেম তো আরো দূরের বিষয় সেখানে। কিন্তু যেটা করা হয়, এই বাজেটিং তৈরিটি করা হয় আইবাস ইউজ করে, আইবাস প্লাস প্লাস নামে একটি সফটওয়্যার রয়েছে, এটাকে বেস করে এই ডকুমেন্টটি তৈরি করা হয়। এখানে যেটি দেখা হয় সেটা হলো খুবই নাইভ ভাবে, যেখানে নারীর নাম উল্লেখ রয়েছে, সেটা তিনি সরাসরি উপকৃত হন, ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি তার ইম্প্যাক্ট থাকুক বা না থাকুক, সেটাকে ধরে নেওয়া হচ্ছে যে এটা জেন্ডার রেসপন্সিভ একটা এলিমেন্ট। এই যে এই যে এক ধরনের খুব সরলীকরণ, জেন্ডারকে খুব সরলীকরণ যেখান থেকে বাজেটে আইবাস দিয়ে করা, এখান থেকে কোয়ালিটেটিভলি আমাদের আপগ্রেড করার সময় এসছে। অর্থাৎ এই ধরনের বাজেটিং থেকে এখন পরের স্টেপে যাওয়া, সেটা হচ্ছে মোর তার ইম্প্যাক্ট, ইফিসিয়েন্সি, তার কস্ট, অ্যাডভার্স ইম্প্যাক্ট অ্যাড্রেস করার মতো এলিমেন্টস সেখানে আছে কিনা, সেই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করা। এমনকি আমরা তো এটাও বলতে পারি যে হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি প্রমোশন অথবা এনার্জি ট্রানজিশন পয়েন্ট থেকে বাজেট, আলাদা করে একটা বাজেট সরকারের প্রণয়ন দরকার, এবং সেটা জেন্ডার বাজেটের ভিতরেই হতে পারে। সুতরাং আমরা এটা দাবি করতে পারি সরকারের কাছে যে হ্যাঁ, জেন্ডার বাজেট সরকার প্রতি বছর করছেন, এটা ভালো দিক, কিন্তু আগামীতে এটার একটা কোয়ালিফাইং ডকুমেন্ট আমরা চাই, যেখানে এনার্জি ট্রানজিশনকে মাথায় রেখে জেন্ডার রেসপন্সিভ বাজেটের রিফ্লেকশন, সেটা যাতে এখানে রিফ্লেক্ট হয়, সেটা এখানে আমরা দেখতে চাই। এটার অংশ হিসেবে যেটা একটু অ্যাড করতে চাই, এটার অংশ হিসেবে যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের এলিমেন্ট যেটা ডক্টর বিদিশা বললেন, এগুলোর ভিতরে আমাদের সময় এসছে যে জেন্ডার কম্পোনেন্টকে আলাদা করে বিল্ট ইন করা। অর্থাৎ বাজেটের ভিতরে কিন্তু এখন বিভিন্ন রকমের কোয়ালিফাইং এলিমেন্ট গুলো কিন্তু বিল্ট ইন করে দেওয়া হয়, যে হ্যাঁ, এটা জেন্ডারকে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে। যেমন অলরেডি ডিজাস্টারকে অলরেডি ডিপিপির একটা অংশ করে ফেলা হয়েছে। তো আমরা কিন্তু এইভাবে জেন্ডার কম্পোনেন্টটাকেও বিভিন্ন মন্ত্রণালয়ের, যেগুলোকে জেন্ডার আসপেক্টস বলা হচ্ছে বা হচ্ছে না, এটা ডিপিপি কম্পোনেন্ট হিসেবে এই কম্পোনেন্টটাকে যাতে অ্যাড করা থাকে, যে হ্যাঁ, আদতে এটা জেন্ডারকে কতটা ইম্প্যাক্ট ফেলছে বা ফেলছে না, ডিপিপিতে সেটা যাতে আলাদাভাবে উল্লেখ থাকে, এবং প্রকল্প যখন পাশ হবে তখন যাতে সরকার বলেন যে হ্যাঁ, এই প্রকল্পের মাধ্যমে নারীর এতটুকু উন্নতি হচ্ছে, এমপ্লয়মেন্টের দিক থেকে হোক, স্কিল ডেভেলপমেন্টের দিক থেকে হোক, অ্যাওয়ারনেস রেজিং এর দিক থেকে হোক, ক্যাপাসিটি বিল্ডিং হোক, যে কোনোটা হোক। ফলে সেরকম একটা কোয়ালিফাইং চেঞ্জ করবার ধীরে ধীরে আলাপ আলোচনা আমার মনে হয় মানুষের জন্য ফাউন্ডেশনও শুরু করতে পারে। অনেক ধন্যবাদ তোমার জন্য, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের একটা ছোট্ট অভিজ্ঞতা, আমি বিদেশ আপাকে ওই জায়গাটা একটু জোর দিতে বলবো। আমরা দেখেছি যে জেন্ডার বাজেটিং এর যে রেসপন্সিভ বাজেটিং আস্তে আস্তে করে অনেক মিনিস্ট্রি ডিপার্টমেন্টে এখন বরাদ্দ হয়। আইবাস যেভাবে কাজগুলি করছে অথবা ডিপিপির যে কথাগুলি বললেন কোয়ালিফাইং এর জায়গা থেকে, কোথাও না কোথাও একটা ঘাটতি আমরা পাই। মূলত আমরা দেখি যে জেন্ডার বাজেটিং আমরা বলছি, কিন্তু কি কি সেক্টরে আমি এটাকে প্রায়োরিটি দেব, আমার তো বৈষম্যের এরিয়াগুলি অনেক, আমার কিন্তু এই অ্যানালাইসিসটা অ্যাবসেন্ট। যে আমি জেন্ডার বাজেট বরাদ্দ দিচ্ছি, কিন্তু আমার অ্যানালিসিস কোথায়, আমার ইন্ডিকেটর কোথায়, কি দিয়ে আমি কি পেতে চাই। আর যেখানে রিনিউয়েবল এনার্জি সম্পূর্ণ একটা নতুন ইস্যু, এবং আমরা যদি সত্যিকার অর্থে এটাকে কার্বন এমিশনের জায়গা থেকে শুরু করে অনেক কথা বলছি, এটার সাথে যুক্ত করে দিচ্ছি, সেটার সাথে আমরা সাথে নিয়ে আসছি যে যাতে অন্তর্ভুক্তি হয়, অন্তর্ভুক্তিমূলক হয়, নারী বান্ধব হয়, তারপর হলো জেন্ডার যাতে জ্বালানি যাতে জেন্ডার ইন্টিগ্রেশন হয়, অনেক কিছু নিয়ে আসছি। সেই ক্ষেত্রে আমি বিদিশা আপার কাছে যাব। এই সব মিলিয়ে আমরা দেখি যে আমরা যেটাকে এনার্জি পভার্টির কথা বলি, তাহলে এই অন্তর্ভুক্তি পলিসির জায়গায় কোথায় আমরা কি বলতে পারি, এবং একই সাথে হলো এই যে জাস্ট ট্রানজিশনে যে কথাগুলি মজিম ভাই বললেন, এটা এই শ্রমবাজারে আমরা ফসিল ফুয়েল যদি পরিবর্তনটা চাই ন্যায্যতার ভিত্তিতে, তাহলে এই শ্রমবাজারে এটাকে কিভাবে আমরা
মানে প্রভাব ফেলতে পারে যদি আমরা সত্যিকার অর্থে ফসিল ফুয়েল থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যাই। এই রূপান্তরটা কিভাবে নারীদেরকে আরো অনেক বেশি ট্রানজিশনের জায়গাটা যুক্ত করতে পারে এবং কেউ যাতে পিছিয়ে না পড়ে, এই জায়গাটা আমরা কি পরামর্শ পেতে পারি আপনার কাছে? আচ্ছা, আমি প্রথমে একটু ডক্টর মোয়াজ্জেমের কথার সূত্র ধরে একটু বলি। এটি একটি বিষয় সেটা হচ্ছে যে উনি খুব যৌক্তিক একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে জেন্ডার বাজেট। জেন্ডার বাজেট, প্রথম কথা হচ্ছে জেন্ডার বাজেট করা হচ্ছে, জেন্ডার নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেই বিষয় নিয়ে একটা মডেলিং আইবাস প্লাস প্লাসের সাথে এবং আরসিজিপি মডেলের মাধ্যমে এটা করা হয়। এগুলো অবশ্যই খুব ইতিবাচক একটা দিক, কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে কাজ করতে যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দুটো জিনিস যে আমার চোখে পড়েছে। সেটা হচ্ছে যে পদ্ধতিটা, কারণ যে পদ্ধতিতে আসলে মন্ত্রণালয়গুলোর মধ্যে জেন্ডার বিশ্লেষণ করা হয়, জেন্ডার সেগ্রিগেশন করা হয় প্রকল্পের, সেই জায়গাটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে সেগুলো একেবারে অবজেক্টিভ ভাবে করা হয় কিনা, অর্থাৎ এই জায়গাটাতে বৈজ্ঞানিক ভাবে এবং জেন্ডার সংবেদনশীল ভাবে তথ্য উপাত্তের ভিত্তিতে করা হয় কিনা। কারণ আমাদের জেন্ডার ডিসএগ্রিগেটেড ডেটা, এটা কিন্তু একটা বড় ধরনের অভাব আছে। তার ফলাফল স্বরূপ অনেক সময় দেখা যায় একটা সীমাবদ্ধতা থাকে যে যখন জেন্ডার বাজেট প্রণয়ন করা হয়, কারণ জেন্ডার বাজেট মানে কিন্তু নারীদের জন্য বাজেট না। জেন্ডার বাজেট হচ্ছে যে নারীদের বিভিন্ন বাজেটের ক্ষেত্রে একটা বিশ্লেষণ, সেই বিশ্লেষণের মধ্যে নারীদের জন্য কি ধরনের সুবিধা পেতে পারে তার এক ধরনের আলাপ বা এক ধরনের হিসেব। কিন্তু এই হিসেবটার মধ্যে কিন্তু অনেক ধরনের কিন্তু বিষয় রয়েছে যেগুলো মাথায় রাখা দরকার। কারণ আমরা যদি বলি যে একটি অঞ্চলে একটা ব্রিজ তৈরি করা হবে, সেখানে আমরা যদি বলি যে ধরেন 10 কোটি টাকা ব্যয় করা হবে, কিন্তু যদি দেখা যায় যে ওই সেতুটা তৈরির ক্ষেত্রে তখন ধরে নেওয়া হয় যে ওই 10 কোটি টাকার মধ্যে 5 কোটি টাকা নারী, 5 কোটি টাকা পুরুষ, কিন্তু সেটা হয়তো না। সুতরাং এই ধরনের অতি সরলীকরণের মাধ্যমে আসলে কাজ যদি আমরা করি, তাহলে জেন্ডার বাজেটের মধ্যে আসলে আমরা জেন্ডার বাজেটের সংখ্যাটা থেকে আমরা আসলে বুঝতে পারবো না যে সত্যিকার অর্থে কতটা জেন্ডার সংবেদনশীল আমরা কম্পোনেন্ট পাচ্ছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমি বলবো যে আপনার যেটা দ্বিতীয় প্রশ্নটা ছিল যে জাস্ট ট্রানজিশনের ব্যাপারে, সেখানে আমি একটা জায়গা বলবো যে নবায়নযোগ্য জ্বালানির বিষয়টাকে আমরা যদি জেন্ডারের সাথে সংশ্লিষ্ট করতে চাই, তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে, সেটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে নারী উদ্যোক্তাদের জায়গাটা। এবং নারী উদ্যোক্তাদেরকে আমরা একই সাথে কিন্তু আমরা নারী উদ্যোক্তাদেরকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একই সাথে বলবো না, আমি বলবো যে নারী উদ্যোক্তাদের আমরা যদি সীমাবদ্ধতাগুলো কয়েকটা দেখি, তাহলে তাদের চ্যালেঞ্জের জায়গাগুলোর মধ্যে একটা জায়গা হচ্ছে যে তথ্যের অভাব, আরেকটা জায়গা হচ্ছে মূলধনের অভাব। তো আর এই তথ্যের অভাবের কথা যদি আমি বলি, তাহলে তো তাদেরকে আসলে তথ্যটা দেওয়া দরকার। এটা খুব জরুরি যে আসলে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে তিনি যদি উদ্যোক্তা হিসেবে যদি কাজ করতে চান, প্লাস তিনি যদি সোলার প্যানেলের সাথে যুক্ত কোনো প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ করতে চান, কি কি ধরনের কাজ তিনি করতে পারেন, কোথা থেকে তাদের কাঁচামাল বা ইকুইপমেন্ট সংগ্রহ করতে পারে, কোথায় তিনি বিপণন করতে পারেন, এই তথ্যগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীরা কিন্তু পিছিয়ে থাকেন তথ্যের ক্ষেত্রে। এই জায়গাটাতে আমার মনে হয় জরুরি যে আমাদের গুরুত্ব দেওয়াটা, যে তার কাছে তথ্যটা দেওয়া যে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত বিনিয়োগ বা ব্যবসার সাথে এই ধরনের কাজ করা যেতে পারে, এই ধরনের উপকরণ আছে। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মূলধনের ক্ষেত্রে, যেটা নবায়নযোগ্য, তিনি যদি নারী উদ্যোক্তা হন এবং তিনি যদি নবায়নযোগ্য জ্বালানির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোতে তিনি যদি বিনিয়োগ করতে চান, তিনি যদি ব্যবসা করতে চান, তাহলে তাকে কিন্তু কিছু সুযোগ সুবিধা, কিছু ছাড় দিতে হবে। এই ছাড়ের ফলে একটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা তো আমরা নিতেই পারি, এর পাশাপাশি সেটা হচ্ছে নারীদের একটি ভিন্ন মাত্রার শ্রমবাজারের যে জায়গা, সেই জায়গাটাও কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারি। সুতরাং এই দুটো জায়গাটাই জরুরি। আর এর 3 নাম্বার যে জায়গাটা,
সেটা হচ্ছে, এটা নারী উদ্যোক্তাদের একেবারে ফান্ডামেন্টাল একটা ইস্যু। সেটা হচ্ছে যে তাদের আসলে মূলধারার যে কাজের জায়গাটা, তাদের মূলধারার অর্থনৈতিক জায়গাটা বা শ্রম বাজারের যে জায়গাটা, সেই জায়গায় তাদের যে মার্কেটিং, বিপণনের জায়গাটায় তারা কিন্তু সবসময় পিছিয়ে থাকে। এবং এই জায়গাটায় তাদেরকে কিভাবে লিঙ্ক করা যায় সাপ্লাই চেনের সাথে, অর্থাৎ নারী উদ্যোক্তাদেরকে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টা, এটা আমার মনে হয় একটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আর আপনি শ্রমবাজারের কথা যখন বলছিলেন, আমাদেরকে নতুন নতুন কিছু আরএমজি পোশাক শিল্প অবশ্যই জরুরি, কিন্তু পোশাক শিল্পর বাইরে যে আমাদের নতুন নতুন শ্রমবাজার চিন্তা করতে হবে, উদ্ভাবনী শ্রমবাজার চিন্তা করতে হবে। এবং সেটার ক্ষেত্রে আমি একটা, যেমন আমি যদি উদাহরণ বলি, এই বিষয়টা নিয়ে অনেক সময় আমরা ডে কেয়ারের কথা আমরা যেমন বলি, এই জায়গাটা থেকে আমি একটু বলতে চাই যে আমরা আসলে খুব স্ট্রাকচার এবং এক ধরনের আমি বলবো যে একটা মোটামুটি ভাবে আনুষ্ঠানিক একটা মডেল যদি আমরা তৈরি করতে পারি, যেটা আসলে আমাদের কেয়ার সার্ভিস ডেলিভারির জন্য একটা সেমি স্কিল মডেল আমাদের তৈরি করাটা, যেটাতে নারীরা আসলে সম্মানযোগ্য যে কাজের একটা ক্ষেত্র তাদের আমরা যেন তৈরি করতে পারি। এবং সেই জায়গাটা আসলে বিশেষ করে আমি বলবো যে যারা আমরা যখন বলি যে আমাদের নারীরা যখন বিদেশে যান শ্রম বাজারে, সেই জায়গাটাতে কিন্তু তাদেরকে যদি সেমি স্কিল নারীদেরকে যদি আমরা পাঠাতে পারি, তাহলে তাদের সম্মানের জায়গায়, ডিগনিটির জায়গা এবং নিরাপত্তার জায়গা, সেই বিষয়গুলোকেও কিন্তু আমরা কিছুটা হলে নিশ্চিত করতে পারি। এর পাশাপাশি কেয়ার সার্ভিসটা এমন একটা জায়গা, যে জায়গায় কিন্তু সাপ্লাই এবং ডিমান্ড দুটো জায়গাতেই কিন্তু বড় ধরনের কিন্তু একটা কাজ করবার জায়গা আছে। এখন এই দুটো জায়গাকে একত্রিত করার একটা বিষয় আছে, এবং আমি আশা করব যে এই বছরের বাজেটে কিছু ইঙ্গিত থাকবে। তবে এখানে আমি খুব দ্রুত দুটা কথা বলতে চাই, যে একটা জিনিস মনে রাখতে হবে যে কেয়ার সার্ভিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে অনেক অভিযোগটা আসে, সেটা হচ্ছে এটা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে হয়ে যায় অনেকের জন্য। এই জায়গাটাতে কমিউনিটি বেসড কেয়ার সার্ভিস, যেটা আসলে নিম্ন আয়ের বা মধ্যবিত্ত, নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, তাদের আয় সীমার মধ্যে যাতে কিছু কিছু কেয়ার সার্ভিসের ব্যবস্থা যাতে থাকে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং এরিয়া ভিত্তিক, কমিউনিটি ভিত্তিক কেয়ার সার্ভিসটা থাকা জরুরি। বস্তি ভিত্তিক কিছু সুযোগ সুবিধা থাকতে হবে, কারণ বস্তি এলাকায় যে নারীরা থাকেন, তাদের শিশুরা অনেক সময় কিন্তু খুবই নিরাপত্তার অভাবে ভোগেন। সেই জায়গাটা আমাদের জরুরি। আরেকটা হচ্ছে অবশ্যই কোয়ালিটি সার্ভিস ডেলিভারি, এবং কোয়ালিটি সার্ভিস ডেলিভারি এবং অ্যাক্রিডিটেশন এবং সার্টিফিকেশন, এই জায়গাটাতে কিন্তু আমরা তেমন কিছু দেখছি না। এই জায়গাটাতে গুরুত্বটা দেওয়া ভীষণ জরুরি। এবং সেই জন্য যেটা জরুরি, সেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরের সাথে গভর্নমেন্টের একটা কোলাবোরেশন হতে পারে। এবং এই যে আমরা যখন বলছি, আমরা সামনে বাজেটের কথা বলছি, বাজেটের বিভিন্ন ইনসেন্টিভ, বিভিন্ন প্রণোদনা আমরা যখন দেব, সেই প্রণোদনার যে জায়গাটা আছে, সেই প্রণোদনার জায়গাকে আমরা কি কিছু শর্ত, আমি ঠিক বলবো না, যে কিছু কিছু বিষয় যদি আমরা প্রণোদনার সাথে নিয়ে আসতে পারি, যে ডে কেয়ারের ফ্যাসিলিটিস সেই গার্মেন্টস ফ্যাক্টরি বা সেই বড় ধরনের ফ্যাক্টরিগুলোতে আছে কিনা, এবং যদি থাকে তাহলে তাদেরকে কিছু সুযোগ সুবিধার যদি আমরা ব্যবস্থা করতে পারি, অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে, তা আমরা বলবো যে আমরা আমাদের অর্থনীতি যেটা বলি, যে তাদের আমাদের প্রফিটের যে ইকুয়েশন আছে, সেই জায়গাটাতে আসলে এই নারীর প্রতি সংবেদনশীল এবং ডে কেয়ার এবং এই ধরনের নারীকে শ্রমবাজারে উদ্বুদ্ধ করবার জন্য যে ধরনের পলিসি, সেগুলোকে ইন্টিগ্রেট করার চেষ্টা করতে হবে। ওকে, অনেক ধন্যবাদ আপা। আমি কি মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছি, এখন শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে শোনা যাচ্ছে। জি, ওকে, অনেক ধন্যবাদ আপা। মজের ভাইয়ের সময়ের শেষের দিকে আমি আপনার কাছে একদম শেষ একটা জিনিস জানতে চাই। ডক্টর বিদিশা যেটা বললেন, যে নতুন কর্মসংস্থানের কথা বলেছেন, কিছু ছাড় দেওয়ার কথা বলেছেন, এর আগের বক্তব্যে প্রণোদনার কথা বলেছেন। তাহলে এই জিনিসগুলি যদি আমরা আনতে চাই আমাদের বাজেটে এবং নির্ধারণে, আপা বোধহয় ডিসকানেক্ট। হ্যাঁ, হ্যাঁ, বিদেশে আছে, বনশ্রী আটকে গেছেন, আমাকে আবার মিটিং এর জন্য ডাকছে। প্রশ্নটা জানা থাকলে আপনি বলে নিতে পারতেন। প্রশ্নটার মাঝখানে তো ভালো, ভালো বুঝতে বলেছে। পারছি না। আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ 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 জি, সরি। আরেকবার প্রশ্নটা বলবেন। হ্যাঁ,
আমি যেটা বলতে চাচ্ছি যে বিধিসভা যেখানে ছেড়েছেন যে অনেকগুলি নতুন কর্মসংস্থানের একটা উনি পরামর্শ দিয়েছেন, কিছু ছাড়ের কথা বলেছেন, এর আগে বলেছিলেন অনেকগুলি প্রণোদনার কথা। আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে অথবা আমরা যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির কথা বলছি এই বাজেটের মাধ্যমে, তাহলে কি ধরনের আমাদের কর সুবিধা বা ভ্যাট অব্যাহতি অথবা নীতিগত সংস্কার প্রয়োজন আছে কিনা, অথবা স্থানীয় আমদানি নির্ভরতা কমালে যদি আমরা স্থানীয় উৎপাদনে যাই সেই ধরনের ক্ষেত্র অথবা প্রণোদনা কি বাস্তবসম্মত হতে পারে কিনা, উম, যেটা আমাদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। ডেফিনেটলি সেখানে আমাদেরকে দক্ষতা উন্নয়ন একটা না করে আমরা এটা উদ্যোক্তা তৈরির দিকে যেতে পারবো না। তো সব মিলিয়ে যে যন্ত্রাংশের কথা বলি, নবায়নযোগ্য জ্বালানি যন্ত্রাংশ, সৌর পণ্য, কোথায় ছাড়টা আসবে বা প্রণোদনাটা আমরা কোথায় কোথায় দিতে পারি, খুব যদি সুনির্দিষ্ট ভাবে আমাদেরকে একটু বলতে পারে। আমার মনে হয় যে আমাদের সকল লেভেলেই এই নবায়নযোগ্য জ্বালানির প্রত্যেকটি খাত উপখাতের সাপ্লাই চেইন গুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। আমরা প্রতিনিয়তই আসলে শিখছি এবং প্রতিনিয়তই নবায়নযোগ্য জ্বালানির ভিতরে নতুন নতুন জিনিসগুলো গবেষণা আকারে নিয়ে আসছি এবং নীতি কাঠামোতে সেগুলোকে রিফ্লেক্ট করবার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু নবায়নযোগ্য জ্বালানির বিস্তার পরিসরটি কিন্তু যথেষ্ট বড়। আমরা শুরু করেছিলাম বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি বলতে শুধুমাত্র সৌর বিদ্যুৎ, বড় আকারের সৌর বিদ্যুৎ কেন্দ্র যেখানে প্রচুর জমি লাগবে। সেই ধারণাটি পরিবর্তিত হয়ে পরবর্তীতে এসছে এখন হলো ডিসেন্ট্রালাইজ বা ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি, যেটাতে বাসাবাড়ির রুফটপ, শিল্প কারখানার রুফটপ, রেলওয়ে রেলওয়ের রুফটপ, কৃষি জমিতে ব্যবহার করে ইরিগেশন, নতুন নতুন ধরনের নবায়নযোগ্য কাঠামো তৈরি হচ্ছে। এমনকি বায়ু বিদ্যুতের ক্ষেত্রেও যে বৃহৎ আকারের বায়ু বিদ্যুৎ, তার পাশাপাশি এখন শিল্প কারখানার ছাদেও ছোট ছোট বায়ু বিদ্যুৎ হতে পারে। ঠিক একইভাবে যখন আমরা ইসের কথা বলি, হাইড্রো পাওয়ার বলি, সেটাও এখন ছোট ছোট আকারে মিনি হাইড্রোর কনসেপ্ট এসছে। এই যে প্রত্যেকটি সাপ্লাই চেইন, এই প্রত্যেকটি সাপ্লাই চেইনের একেবারে কাঁচামাল থেকে শুরু করে একেবারে সাপ্লাই সার্ভিস ডেলিভারি পর্যন্ত প্রত্যেকটি সাপ্লাই চেইন আমাদের আসলে পরিষ্কার ধারণা থাকা দরকার, এবং কোন কোন জায়গাতে কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ, সেখানে কি ধরনের দক্ষতা দরকার, এবং কি ধরনের প্রশিক্ষণ প্রয়োজন হবে সাধারণ মানুষদেরকে সেটির জন্য প্রস্তুত করতে। নারীর সেখানে অংশগ্রহণের ক্ষেত্রে বাধাগুলো কোথায়, তার ক্যাপাসিটি সেটা দিয়ে কতটুকু করতে পারবে, গ্রামে কেমন পারবে, শহরাঞ্চলে কেমন পারবে, সেই জিনিসগুলো, অথবা প্রফেশনাল যে সমস্ত নারী রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারাই বা সেই জায়গাগুলোতে কোথায় পারবে সেটি দেখা। এবং এই মুহূর্তে সরকারের যত ধরনের ইনসেনটিভ কাঠামো, এর অধিকাংশ গুলোই হচ্ছে হয় জেনারেশন পয়েন্টে অথবা এই পয়েন্টে, ডিস্ট্রিবিউশন পয়েন্টে। কিন্তু এর ইন বিটুইন যেটা রয়েছে, এর মধ্যবর্তী যে জিনিসগুলো রয়েছে, যেমন সার্ভিস ডেলিভারি অথবা ডিস্ট্রিবিউশন পয়েন্টের পরে এটার যে পোস্ট ইনস্টলেশন যে সার্ভিসগুলো, এই জায়গাগুলোতেও কিন্তু, কেননা মনে রাখা দরকার নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে পোস্ট ইনস্টলেশন একটা বড় সার্ভিসের প্রয়োজন হয়, যেটা অন্য সনাতনী বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সেটা প্রয়োজন হয় না। এই যে প্রত্যেকটি সাপ্লাই চেইন এক একটা এক এক রকমের কাঠামো, এটি যদি আমাদের জানা থাকে এবং সেখানে কোথায় লেবার এনগেজমেন্ট কেমন, কোন ধরনের প্রফেশনাল দরকার, তার কি ক্যাপাসিটি দরকার, এই জিনিসগুলো যদি জানা থাকে, তাহলে সেই অনুযায়ী কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং, এই জিনিসগুলো সাজানো যায়। এবং সেই অনুযায়ী নারীর অংশগ্রহণগুলো কোন কোন জায়গাতে সবচেয়ে বেশি হতে পারে, সেটাও যদি আমরা বের করে আনতে পারি, এবং সেই অনুযায়ী কোথায় বেসরকারি খাত হবে, কোথায় সরকারের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট গুলো কাজ করবে, কোথায় সরকার সরাসরি প্রণোদনা দিবে, এই কার্যক্রমগুলো যদি ইন্টিগ্রেট করা যায়, অর্থাৎ সাপ্লাই চেইন স্পেসিফিক আমরা যদি জব এবং তার নারীর ইন্টিগ্রেশনের সুযোগ, এবং সেই অনুযায়ী সরকারের সেখানে অংশগ্রহণ বা বেসরকারি খাতের অংশগ্রহণ, এবং সেই অনুযায়ী যদি তাদের জন্য আমরা ইনসেন্টিভ স্ট্রাকচার গুলো যদি চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে আরো ভালো ফলাফল পাওয়া যাবে। আমি একটু তাড়াতাড়ি বের হচ্ছি। থ্যাংক ইউ, আপনাদের সাথে আজকে মিট ধন্যবাদ। করতে পেরে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পরামর্শ পেলাম, তবে এটা ঠিক যে আমাদের আসলে জানার জায়গায় এখনো অনেক দূর যেতে হবে, এবং একটার সাথে একটা ইন্টার কানেকশন গুলি খুঁজে বের করাটাও একই সাথে জরুরি আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি বিদেশ আপার কাছে যাচ্ছি শেষ প্রশ্নটা নিয়ে। সেটা হলো যে
আমরা আপনি ডে কেয়ারের প্রসঙ্গটা নিয়ে আসছেন, কিন্তু আমরা দেখেছি যে নীতি নির্ধারণের যে জেন্ডার ডিসএগ্রিগেটেড ডেটা খুব একটা শক্তিশালী আমরা পাই না। কিন্তু বাজেট যদি আমরা করতে চাই, জেন্ডার রেসপন্সিভ বাজেট, আমার তো মনে হয় ডেটাটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে কি বাজেটে এই ধরনের ইনভেস্টমেন্ট দরকার? একই সাথে যদি আপনি এটা দিয়েও শেষ করেন, আমরা যে স্মার্ট এবং গ্রিন বাংলাদেশের একটা লক্ষ্য নির্ধারণ করছি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে টার্গেট করে, তাহলে কৌশলগত ভাবে নারীদেরকে কিভাবে আমরা কেন্দ্রবিন্দুতে রাখতে পারি, এইটুকু দিয়ে আজকে আচ্ছা, আমরা এই আলোচনা জি। প্রথমে আপনি যেটা বললেন যে জেন্ডার সংশ্লিষ্ট ডেটা এবং জেন্ডার ডিসএগ্রিগেটেড যেটা যেটা আমরা বলি, সেটার জন্য আসলে বাজেটে যেটা বিষয় সেটা হচ্ছে যে বাজেটে যেটা থাকতেই হবে এমন কোনো কথা নেই। এখানে আসলে আমাদের পরিসংখ্যান যারা করেন, অর্থাৎ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান ব্যুরো, সেই পরিসংখ্যান ব্যুরোর ক্ষেত্রে প্ল্যানিং কমিশন থেকে একটা নির্দেশনা আসতে পারে যে সংশ্লিষ্ট বিভিন্ন জরিপ যেগুলো হবে সেই জরিপগুলোতে জেন্ডার ডিসএগ্রিগেটেড তথ্য যেন নেওয়া হয়। এর পাশাপাশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যারা রয়েছেন, এই বিভিন্ন উন্নয়ন অংশীদার যারা রয়েছেন, তারাও যদি তাদের গবেষণার ক্ষেত্রে তাদের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে তারা যদি জেন্ডার ডিসএগ্রিগেটেড ডেটাগুলো সংগ্রহ করেন, তাহলে কিন্তু একটা তথ্য ভান্ডার গড়ে ওঠে। এবং সেই তথ্য ভান্ডারটাকে যদি আমরা জেন্ডার বাজেট যারা করছেন তাদের কাছে যদি আমরা সরবরাহ করতে পারি। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলবো যে যখন এই বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে যখন বিশ্লেষণ করা হয়, প্রকল্পগুলোর কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি হয়। হ্যাঁ, সেই ফিজিবিলিটি স্টাডি হয়, পাইলটিং হয়। তো ওই প্রকল্পগুলোর ওই ফিজিবিলিটি স্টাডি এবং পাইলটিং করার সময় যে তথ্য উপাত্ত না হয়, সেখানে যদি জেন্ডারের প্রশ্নটাকে সামনে রেখে কিছু উত্তর নিয়ে নেওয়া হয়, কিছু তথ্য নিয়ে নেওয়া হয়, তখন কিন্তু জেন্ডার বাজেটের কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এই পরামর্শগুলো থাকবে, যে এই পরামর্শগুলো আসলে মূলত আসলে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে, মিনিস্ট্রি অফ প্ল্যানিং থেকেই আসার কথা, এবং সেই জায়গাতে এই ধরনের নীতি নির্দেশনা যাতে থাকে। আর দ্বিতীয় আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আপনি যখন আমাকে প্রশ্নটা করলেন, তখন আমার যেটা মনে হলো যে আমরা আমাদের গ্রিন, স্মার্ট এবং সেফ যদি সিটি অ্যান্ড ভিলেজ আমরা চিন্তা করি, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সপোর্টেশন সেক্টরটা, এই জায়গাটা খুব জরুরি। এবং সেই জায়গাটাতে আমি বলবো যে আমাদের পরিবহন খাতের ক্ষেত্রে জ্বালানির ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাব্যতা, এবং আহ, নবায়নযোগ্য জ্বালানির বাইরে বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত বিভিন্ন যানবাহন নিয়ে বিভিন্ন কথা আছে, ইলেকট্রিসিটি চালিত, বিদ্যুৎ চালিত যানবাহন নিয়ে বিভিন্ন কথা আছে। তারপরও এই সবগুলোকে নিয়ে একটু বিচার বিশ্লেষণ করে দেখার বোধহয় প্রয়োজন আছে যে আমরা আসলে কি ধরনের এনার্জি মিক্স ব্যবহার করব আমাদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। এবং সেই জায়গাটাতে আমি অবশ্যই আমাদের দেখার বিষয় আছে যে আমাদের ইলেকট্রিসিটি যদি আমরা বিদ্যুৎ যদি ব্যবহার করি, তাহলে তো বিদ্যুতের জন্য আবার একটা খরচ আছে, বিদ্যুৎ তো জরুরি আমাদের জন্য। সেই জায়গাগুলোর একটা বিচার বিশ্লেষণ করার দরকার, একটা সমন্বয়ের দরকার আছে। এবং সেই জায়গাগুলোতে নারীদেরকে ওই ট্রান্সপোর্টেশনের জায়গায় আমার মনে হয় এটা একটা খুব থ্রাইভিং সেক্টরও কিন্তু হতে পারে, যে আমরা নারী ড্রাইভার যারা রয়েছেন, সেটা কিন্তু খুব কমন কনসেপ্ট বাংলাদেশে এখনো না। কিন্তু এটা কিন্তু খুব জরুরি, কারণ বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, বিশেষ করে শহরাঞ্চলে নিরাপত্তার একটা বিষয় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় নারীরা যখন চিন্তা করেন শ্রমবাজারের ক্ষেত্রে। সেই জায়গাটাতে পাবলিক ট্রান্সপোর্টেশনের জায়গায় যদি নারী ড্রাইভারদেরকে অধিক হারে নেওয়া হয়, তাহলে সেটা কিন্তু একটা, আবার বলবো যে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারে। এটা আমি বলবো যে একটা স্মার্ট সিটির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ হতে পারে। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে আহ, বিভিন্ন ইউনিয়ন কাউন্সিলে যে ইউনিয়ন ডেস্ক আছে, সেই ইউনিয়ন ডেস্কটা এমন হওয়া দরকার যে সেখানে নারীদের জন্য বিভিন্ন তথ্য থাকবে। এবং সেই তথ্যগুলো নারী উদ্যোগ মানে উদ্যোক্তাদের জন্য, মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য তাদের অনেক সময় তাদের কিছু বিষয় আমরা বিভিন্ন গবেষণার ক্ষেত্রে সময় আমরা আমাদের প্রাইমারি সার্ভে
রিজার্ভের সময় আমরা দেখেছি যে তারা অনেক সময় ব্যাংকে দাঁড়িয়ে অনেক লম্বা লাইন বা আহ, 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 নারী পুরুষের একসাথে লাইনে তারা দাঁড়ানো তাদের জন্য অনেক সময় সমস্যা হয়, বাসায় হয়তো বাচ্চাকে রেখে এসেছেন, তিনি লাইনে এসে দাঁড়াচ্ছেন, তার সময় চলে যাচ্ছে, এই ধরনের অনেক সমস্যা কিন্তু তারা বলেছেন। তো তার অর্থটা হচ্ছে তাদের জন্য যদি ডেডিকেটেড কিছু ডেস্ক থাকে, ব্যাংকগুলো তো বটে, এর পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে ইউনিয়ন সেন্টারগুলোতে, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে যদি ডেস্ক থাকে যেখানে আসলে আহ, আহ, ঋণের ব্যবস্থা, নবায়নযোগ্য বিভিন্ন আহ, আহ, ব্যবসার ব্যবস্থা, এই জায়গাগুলোতে যদি তথ্য দেওয়া হয় তাদেরকে, বিভিন্ন লাইসেন্সিং এর বিষয় যেগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় ঋণ নেওয়ার জন্য ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটির মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ফর্ম পূরণের ব্যাপার আছে, এই জায়গাগুলোতে যদি তাদেরকে সাপোর্টটা দেওয়া হয় তাহলে কিন্তু গ্রামীণ নারীরা কিন্তু সেই জায়গাগুলোতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। আমি আমার মনে হয় যে এই জায়গাটাতে শেষ করি যে আমাদের আসলে গ্রামাঞ্চলে যে সমস্ত নারীরা রয়েছেন এবং শহরাঞ্চলে যেসব নারীরা রয়েছেন তাদের সবার জন্য আসলে শ্রমবাজারের, মূলধারা শ্রমবাজারে তাদেরকে কিভাবে তাদের অংশগ্রহণটা বাড়াবো, সেই জন্য কিন্তু বাজেটে শুধুমাত্র যে বরাদ্দ সেটা না, আমি বলবো যে পুরো পরিকল্পনার অংশ হিসেবে, নীতি নির্ধারণের অংশ হিসেবে যদি আমরা দেখি পুরো বিষয়গুলো, তাহলে কিন্তু কিছু আমরা বলতে পারি যে জেন্ডার সংবেদনশীল বাজেট, জেন্ডার বাজেটের শুধু সংখ্যাগত বিশ্লেষণ না, জেন্ডার সংবেদনশীল একটা বাজেট আমরা দেখতে পাবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং তোমার যে উনি ওনার তাড়াতাড়ি চলে গেছেন, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এটা কেবল শুরু করলাম। আমার মনে হয় আগামী বাজেট যাতে আমরা এখন থেকে কাজ শুরু করে দিতে পারি এবং আগামী মার্চের মধ্যে যাতে আমরা একটা তথ্য ভিত্তিক সুপারিশ সরকারের হাতে তুলে দিতে পারি, সেই চেষ্টা মানুষের জন্য ফাউন্ডেশনের দিক থেকে থাকবে। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে আপনার সাথে, ভালো ঠিক, থাকবেন। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।